ঠিক আছে? যদি কেউ পড়তে চাস, ওই বয়েল স্টারের বই দাম খুব বেশি আর ভাষাও খুব কঠিন, ঠিক আছে? আমি একটা বই বলছি, সেটা হচ্ছে যে, স্ক্রিন দেখতে পাচ্ছিস না? সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড সার্কিট বোর্ডে, ঠিক আছে? জেবি গুপ্তা, এইটা ফলো করতে পারিস, এখানে সবই পেয়ে যাবি। বইটা একটু মোটা, তবে অ্যানালগের জন্য ভালো বই। এই বয়েল স্টারের বই বা ডোনাল্ড নিম্যানের বই দাম অনেক বেশি আর ভাষাটাও একটু কঠিন, তো দরকার নেই। আচ্ছা, তোদের মধ্যে এখানে এইচএস বিএ কে কে আছে, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটু বল। আমি। আচ্ছা, বাকিরা? স্যার আমি ক্লাস 10 এর পর থেকে। আচ্ছা, শুভজিৎ নন্দী এখন এলি নাকি? বাবা আবার মেসেজ করছি। আচ্ছা, সঞ্জীব? হ্যাঁ স্যার বলুন স্যার। তুই কি এইচএস বিএ নাকি মাধ্যমিক দেওয়ার পরে? এইচএস। আচ্ছা, সায়েন্স ছিল তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুই নিশ্চয়ই ওখানে লাস্ট ইউনিটে যেটা সেমিকন্ডাক্টর ফিজিক্স থাকে, কিছু পড়েছিস অন্তত, মানে কিছু মনে আছে যে সেমিকন্ডাক্টর কি সেরকম জিনিস? তো কিছু মনে নেই, তাই তো? বেসিক। বেসিক কি বল? যা আসবে বলবি, ওই ঠিক আছে? ম্যাক্সিমাম ভুল হবে, ভুলের থেকে বেশি তো কিছু হবে না, তাই না? কন্ডাক্টর আর হ্যাঁ কন্ডাক্টর আর ইনসুলেটরের যে মিডিল পয়েন্ট, অর্থাৎ যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে ওই ওই মিডিল পয়েন্ট আর কি, ওই কন্ডাক্টর ইনসুলেটরের একটা মিডিল ঠিক পয়েন্ট হলো আছে, ওই ঠিক আছে, ওকে সেমিকন্ডাক্টর। ওকে ওকে। দেখ, নর্মালি আমরা যদি দেখি, একটা হচ্ছে নর্মাল সলিড, ঠিক আছে? হ্যাঁ সেটা তিনটে ভাগে ভাগ হচ্ছে, একটা মেটাল, একটা সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর। যখন যেখানে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাকে ইন্টারাপ্ট করবি। ওই অনেকটা হয়ে যাওয়ার পরে করলে কিছুই হবে না, তখন তোদেরই অসুবিধা হবে, আমাকে আবার জিনিসটা বোঝাতে হবে। মেটালের ক্ষেত্রে কি হয়, এদের যে ইলেকট্রন ফ্লো হয়, আগে আমাকে বল ইলেকট্রন ফ্লো কখন হয়? ইলেকট্রন ফ্লো মানে হচ্ছে কারেন্ট, তাই তো? ফ্লো অফ ইলেকট্রন মানে হচ্ছে ওখানে কারেন্ট ফ্লো হচ্ছে। তো কারেন্ট ফ্লো কখন হয়? যখন দুটো পয়েন্টের মধ্যে, আর এখানে একটা পয়েন্ট আছে সাপোজ এ, এখানে একটা পয়েন্ট আছে সাপোজ বি, তাহলে এ থেকে বি এর দিকে কারেন্ট ফ্লো করছে। তাহলে এর পোটেনশিয়াল বা ভোল্টেজ হচ্ছে ভি1, বি এর হচ্ছে ভি2। দুটো পয়েন্টের মধ্যে যখন পোটেনশিয়ালের ডিফারেন্স হবে, তখনই এখান দিয়ে ইলেকট্রনগুলো ফ্লো করবে না, চার্জ ফ্লো করবে, ফ্লো অফ চার্জ অ্যাকচুয়ালি, তাই তো? যদি দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের কোনো ডিফারেন্স তৈরি না হলো, মানে ভি1 মাইনাস ভি2, ঠিক আছে, যদি জিরো হয়, তার মানে কি ভি1 ইকুয়ালস টু যদি ভি2 হয়, তাহলে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে? ও দুদিকেই অ্যাডজাস্ট হয়ে আছে, ইকুয়াল হয়ে আছে, মানে দুদিকেও সেম পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে আর্থের রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা, আর্থের পোটেনশিয়াল কত আমাকে একটু বল সায়ন। হ্যালো, শুনতে পেলাম না। হ্যালো স্যার। হ্যাঁ বল। জিরো, তাই তো? ঠিক। হ্যাঁ স্যার। তাহলে যখন একটা জিনিস মনে রাখতে হবে, এরপর যখন আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো, ঠিক আছে, তোকে ধর বললো এই পয়েন্টে পোটেনশিয়াল কত, ঠিক আছে? তুই ধর কথার কথা বলবি ভি1 এর পোটেনশিয়াল হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে, ফার্স্ট প্লাস 5 ভোল্ট আছে। তোকে সঙ্গে সঙ্গে এই কথাটা উল্লেখ করতে হবে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। মনে থাকবে এই কথাটা, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তুই যদি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড না ধরিস, ঠিক আছে, তো তুই তো অন্য কিছু রেসপেক্ট করে ধরতে পারিস। ফলে এখানে কথার কথা ভি2 আছে 2 ভোল্ট, ওকে? তো তুই যদি তখন ভি1 এর ভোল্টেজ ফর ধরিস, তোকে যখন বললো তাহলে ভি1 মাইনাস ভি2 কত হবে, যদি ধর এখানে অন্য কোনো সোর্স নেই, ধর এইটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট হয়ে আছে, তখন তুই বলে দিবি ভি1 5 ভোল্ট। এবার তোকে যখন বললো ভি1 মাইনাস ভি2 কত হবে, তখন তুই কি বলবি? 5 ভোল্ট।
হ্যাঁ স্যার। 3 ভোল্ট, তাই তো? হ্যাঁ স্যার। তখন তুই এই ভোল্টেজটা কার রেসপেক্টে বলছিস? এই পয়েন্টের রেসপেক্টে, মানে কারোর একটা সাপেক্ষে তুই বলছিস ভোল্টেজটা কত। এই জিনিসটা যেন মাথায় থাকে। তাহলে মেটালের মধ্যে যে ইলেকট্রন ফ্লো হবে তার জন্য কোনো বাধা নেই। তাহলে আমি লিখতে পারি নো রেজিস্টিভ পাথ ফর, আচ্ছা ঠিক আছে, ফর ফ্লো অফ ইলেকট্রন। ওকে, এবার আসি সেমিকন্ডাক্টর। এটা আমি পরে আসছি, আগে ইনসুলেটর দেখ। ইনসুলেটরে কি হয়? ইনসুলেটরে কি হয়? ইনসুলেটরের ক্ষেত্রে কোনো ইলেকট্রন ফ্লো করে না, নো ইলেকট্রন or charge carrier flow. ওকে, ইলেকট্রন ছাড়া আরেকটা চার্জ ক্যারিয়ার কি আছে? হোল। হোলের কি চার্জ? পজিটিভ। দেখ দেখ, এটা সবাই বলে, ঠিক আছে, এটা আর অন্তত আমি শেখানোর পর কখনো বলিস না, ঠিক আছে? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, ই প্লাস পজিট্রন বলে একটা জিনিস আছে, জানিস? হ্যাঁ স্যার। তার ওই তো চার্জ কিন্তু প্লাস, পজিটিভ হাইড্রোজেনের একটা ইলেকট্রন। স্যার। ইলেকট্রন পজিট্রন মানে পজিটিভ ইলেকট্রন অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার তুই আমাকে বল, তাহলে হোলের চার্জও প্লাস? নো স্যার। দেখ, হোল মানে কি? হোল মানে হচ্ছে ল্যাক অফ ইলেকট্রন, ঠিক আছে, বা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, যেখানে ইলেকট্রন নেই। ওকে, সেইখানটাকে চার্জ ডেন্সিটি নিউট্রাল করার জন্য যে চার্জটা মানে আমরা ইউজ করছি, যে পার্টিকেলটা, সেটা হচ্ছে হোল। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। তাহলে ধর কোনো একটা জায়গায় আমাকে চার্জ 0 করতে হবে, সেখানে চার্জ ক্যারিয়ার মানে একটাই ফ্রি ইলেকট্রন আছে। ওকে, তুই এটাকে 0 কি করে করবি? তোকে একটা পজিটিভ কিছু দিতে হবে, ঠিক? তাহলে সেই হ্যাঁ। পজিটিভটা দেওয়ার জন্য দুটো সামেশন করে সেটা যেটা নিউট্রাল হচ্ছে সেটা তবে 0 হচ্ছে। তার মানে কি? ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, এখানে আরেকটা ইলেকট্রনের দরকার ছিল চার্জটাকে নিউট্রাল করার জন্য, কিন্তু সেটা নেই বলে তুই একটা ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন বা ল্যাক অফ ইলেকট্রনের জন্য একটা পার্টিকেল দিয়েছিস, যার জন্য টোটাল সামেশন অফ চার্জ 0 হলো একটা পয়েন্টে, ঠিক আছে, একটা সারফেসে যে কোনো একটা পয়েন্টে। তাহলে যদি ইলেকট্রনের চার্জ পজিটিভ হতো আমাকে বল, তাহলে হোলের চার্জ কি হওয়া উচিত ছিল? নেগেটিভ স্যার। ঠিক, তাহলে হোলের চার্জ ডিপেন্ড করে, মানে হোলের চার্জ অ্যাকচুয়ালি নিউট্রাল। ওকে, কোনো চার্জ নেই, ও নিউট্রাল চার্জ। অ্যাকচুয়ালি ইটস ডিপেন্ডস অন দ্য পার্টিকেল ইন হুইচ ইউ ক্যান অ্যাটাচ উইথ ইট। ওকে, তুই যার সঙ্গে ওটা অ্যাটাচ করবি তার অনুযায়ী তার অপোজিট চার্জও চেঞ্জ হয়ে যাবে। ল্যাক অফ, অ্যাকচুয়ালি যেটা বলে ল্যাক অফ ইলেকট্রন। যদি হোল আমি ভালো ভাষায় বলতে চাই, এর ডেফিনেশন, দিস ইজ দ্য ল্যাক অফ ইলেকট্রন। ওকে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি। এই অবধি কোনো সমস্যা? না স্যার। কারোর? সায়ন, সঞ্জীবন, নাকি সঞ্জীবন কি ছিল? না স্যার। তাহলে আমরা কি দেখলাম? ইনসুলেটরের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ইনসুলেটরের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আছে সেটা কি? একদম 0। আরো হাই টেম্পারেচারে তুই যত ইলেকট্রিক্যাল ভোল্টেজ বাড়াবি, মানে যত তুই টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ করবি, V1 আর V2, ঠিক আছে, অনেক হায়ার ভোল্টেজে শুধুমাত্র একটা লিকেজ কারেন্ট ফ্লো হবে। কি বললাম? লিকেজ কারেন্ট ফ্লো হবে। কিসের জন্য? ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আমি আসছি, মেজরিটি মাইনরিটি কি জিনিস আমি সব আসছি। ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ওকে, এই অবধি কোনো অসুবিধা নেই? না স্যার। তাহলে
এবার সেমিকন্ডাক্টরে আসি। দেখ, সেমিকন্ডাক্টর তাহলে এমন একটা মেটেরিয়াল semiconductor it is a material that exhibits its property. exhibits মানে হচ্ছে মানে ওটাকে কনজিউম করে, ঠিক আছে? that exhibits its property or electrical conductivity between কার মধ্যে? ইনসুলেটর কন্ডাক্টর আর এন্ড ইনসুলেটর। কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর, তাই তো? হ্যাঁ স্যার। ডেফিনেশনে কোনো সমস্যা নেই। না স্যার। আচ্ছা, এর যে কন্ডাক্টিভিটি আছে সেটাকে বাড়ানো কমানো যায়, ঠিক আছে? ইটস কন্ডাক্টিভিটি কী করে বাড়ানো কমানো যায় সেটা হচ্ছে ইম্পিউরিটি অ্যাড করে। ইটস কন্ডাক্টিভিটি ক্যান বি অ্যাডজাস্টেড, আমি বাড়ানো কমানো লিখলাম না, অ্যাডজাস্ট লিখলাম, কোনো বাড়ানো কমানো দুটোই যায়, অ্যাডজাস্টেড বাই অ্যাডিং ইম্পিউরিটি। ওকে, এই বাই অ্যাডিং ইম্পিউরিটি ইন সেমিকন্ডাক্টর, ওকে, এই প্রসেসটা আমি যেটা হাইলাইট করছি, দেখ, অ্যাডিং ইম্পিউরিটি ইন সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এই প্রসেসটাকে কি বলে? ডোপিং করা, ডোপিং। ঠিক আছে? সেটা কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে হতে পারে। কীরকম এক্সটার্নাল ফ্যাক্টর? তুই তো দেখ, হাতে করে ডোপিং করবি না, নয় টেম্পারেচার বাড়াবি, ওর মধ্যে অটোমেটিক কোনো ইলেকট্রন এসে অ্যাড হবে, নয় সেখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবি, নয় ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবি, তাই তো? নয় এক্সটার্নাল কোনো মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করবি, নয় লাইট অ্যাপ্লাই করবি, ঠিক না? তো কী কী হতে পারে? এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক। না না, আমি জাস্ট ডোপিং এর প্রসেস, এক্সটার্নাল ফিল্ড আইদার ম্যাগনেটিক অর ইলেকট্রিক, ওকে? আচ্ছা, লাইট হতে পারে, মেকানিক্যাল ভাইব্রেশন হতে পারে, লাইট মেকানিক্যাল ভাইব্রেশন হতে পারে, আর টেম্পারেচার হতে পারে। এইরকম টাইপের কিছু কন্ডিশনে তুই ডোপিং করছিস, ওকে? আচ্ছা, সেমিকন্ডাক্টর, ঠিক আছে, যদি বাইরে থেকে আমরা এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, ভালো করে বল, বাইরে থেকে যদি কোনো এক্সটার্নালি ইম্পিউরিটি অ্যাড না করা হয়, ঠিক আছে, সেমিকন্ডাক্টর কিন্তু ইনসুলেটরের মতো অ্যাক্ট করবে, বিহেভ করবে। উইদাউট এনি এক্সটার্নাল ফোর্স it acts as a insulator, okay? কেউ কিছু বলবি? স্যার বল। স্যার সেমিকন্ডাক্টরে ডোপিং না করলে ওটা অ্যাজ এন ইনসুলেটর অ্যাক্ট করবে, তাই তো? ডোপিং না হলে, শুধু যদি নর্মাল তুই একটা সেমিকন্ডাক্টর নিস, পিওর সেমিকন্ডাক্টর, ঠিক আছে, ও কোনো কারেন্ট ফ্লো করবে না। বুঝতে পেরেছি। আর স্যার আপনি যেগুলো বললেন লাইট, ম্যাগনেটিক রেডিয়েশন, এটা ডোপিং এর প্রসেস? অনেক রকম ভাবে ডোপিং করা যায়। আমরা মেনলি তোদের যেগুলো আছে, ঠিক আছে, বিজেটি হোক, মসফেট, হ্যাঁ, পিএন জাংশন ডায়োড, আমরা শুধু এখানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের ডোপিংই দেখবো, অন্য কোনো কিছু ডোপিং আমরা দেখবো না, ম্যাগনেটিক, লাইট ফিল্ড, কারণ তার জন্য আলাদা আলাদা অনেক রকম ডায়োড তৈরি হয়েছে, ফটো ডায়োড, এলইডি, হ্যাঁ, সোলার ডায়োড, আরও পুরো 23 রকমের ডায়োড আছে। তো ইআই হওয়ার জন্য তোমরা অত রকমের ডায়োড পড়বে না, যারা ইটিসি হয় তারা মোটামুটি 10 রকমের ডায়োড পড়ে। ডিপ্লোমার কথাই বলছি, বিটেকের কথা বাদ দে। সেমিকন্ডাক্টরে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, এটার মানে টেম্পারেচার বাড়লে ওর রেজিস্ট্যান্স কমে, ঠিক আছে?
মেটাল হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, রেজিস্ট্যান্স বাড়ছে টেম্পারেচার বাড়লে। ওকে, লিখেছিস মানে বুঝেছিস? কোনো অসুবিধা? না স্যার। একটা 0 ডিগ্রি মানে 0 কেলভিন টেম্পারেচার, কারণ অ্যাবসলিউট 0 টেম্পারেচার মানে কি? 0 কেলভিন। 0 কেলভিন মানে কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? হুম, অ্যাট রুম টেম্পারেচার ধরে নে 25 ডিগ্রি সেন্টিগ্রেড মতো, ঠিক আছে? সেমিকন্ডাক্টর অ্যাক্টস অ্যাজ এ কন্ডাক্টর, কারণ তার মধ্যে কিছু মানে থার্মাল ভাইব্রেশন শুরু হয়। থার্মাল ভাইব্রেশন মানে হচ্ছে যত টেম্পারেচার বাড়ে, ওকে, আমি এখানে কি বলেছি দেখেছিস? যত টেম্পারেচার বাড়ে তার মধ্যে রেজিস্ট্যান্স কমে। ধরে নিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উপরে উপরে আস্তে আস্তে যত 25-30 ডিগ্রি সেন্টিগ্রেড যায়, তো তাদের মধ্যে কি রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। আমরা কি জানি? রেজিস্ট্যান্স কমলে তার কারেন্ট বাড়ে তার মধ্যে, তাই তো? তার মধ্যে কারেন্ট ক্যারিং ক্যাপাবিলিটি বেড়ে যায়, বাধা কম, তাই তো? তো যত টেম্পারেচার বাড়ছে তার মধ্যে একটা থার্মাল ভাইব্রেশন তৈরি হচ্ছে। হুম, থার্মাল ভাইব্রেশন তৈরি হওয়ার জন্য এর মধ্যে ফ্রি ইলেকট্রন তৈরি হয়, নিয়ে এটা সেমিকন্ডাক্টরের মতো আচরণ করে। দেখ, এই অবধি কোনো সমস্যা? দেখ, এই অবধি কোনো প্রবলেম আছে? হ্যালো, হ্যাঁ স্যার। আবার কোনো? না স্যার। এত আসতে বলছিস না, বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখানে আমার তো মনে হচ্ছে না বুঝতে পারছিস না। 25 কন্ডাক্টরের মতো আচরণ করেন কন্ডাক্টর। আমি কিছু শুনতে পেলাম না রে, একটু বল, পরিষ্কার করে বল, আমি কিছু শুনতে পাইনি। আছে হ্যাঁ, যাচ্ছে, এবার বল বল। ডিগ্রি যে 25টা কন্ডাক্টর। আমাকে কেউ বলবি ও কি বলছে? স্যার বোঝা যাচ্ছে না। একটু তুই বেরিয়ে একবার জয়েন কর, বুঝলি? স্যার এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, এবার বল। বলছিলাম স্যার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওটা সেমি কন্ডাক্টরের মতো আচরণ করে না কন্ডাক্টর, এটা বলছেন? সেমিকন্ডাক্টরটা অ্যাক্ট করে কন্ডাক্টরের মতো, ঠিক আছে। কারণ টেম্পারেচার বাড়লে তার মধ্যে থার্মাল ভাইব্রেশন বাড়ে, আর রেজিস্ট্যান্স কমছে, তাই তার মধ্যে কারেন্ট ক্যারিং প্রবাবিলিটি বাড়ে, ঠিক আছে? তো কারেন্ট যখন ফ্লো করতে পারছে তাহলে কন্ডাক্টর হয়ে যাবে। বুঝলি কি বললাম? তুই কি বাসে আছিস? কিছু বলার নেই। দেখ, মেটালের জন্য আগে আমরা দেখি। মেটালের জন্য আগে আমরা দেখব মেটালের ক্ষেত্রে কি হয়। তবে এইদিকে এনার্জি আছে, ইলেকট্রন ভোল্টে। এর এইটুখানি পোর্শন
এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। আর এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে ধর এখানে ইলেকট্রন বেশি, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে, ভ্যালেন্স ব্যান্ডে কম ইলেকট্রন থাকে, ঠিক আছে। এর মাঝখানের যে ফরবিডেন এনার্জি গ্যাপ সেটা খুব কম। ফরবিডেন এনার্জি গ্যাপ মানে হচ্ছে, দেখ মেটালের ক্ষেত্রে এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড প্রায় ওভারল্যাপ করে গেছে না, ঠিক না? হ্যাঁ স্যার। তাহলে এখানে খুব সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো, ভ্যালেন্স ব্যান্ড মানে হচ্ছে যদি আমি একটা অ্যাটম ধরি তার চারপাশে যে অরবিটগুলো আছে ইলেকট্রনের, ঠিক আছে, তাহলে এইগুলো ভ্যালেন্স সেল হওয়ার কথা। হ্যাঁ, ধর এটা এর ভ্যালেন্স ব্যান্ড, তাই তো? তাহলে এইখান থেকে কন্ডাকশন ব্যান্ড একদম সামনে, তাহলে এখান থেকে খুব তাড়াতাড়ি ইলেকট্রনগুলো এখানে জাম্প করতে পারবে না। হ্যাঁ এবার ধর এইটা পুরো গায়েই লেগে আছে, তাহলে তো কোনো সমস্যাই নেই। এই গায়ে লেগে থাকার যে জায়গাটা, এটাই হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপের জায়গা। এটা ইন্টারলের ক্ষেত্রে ভেরি লো, একদম ভেরি লো। হুম, এবার যদি আমি ইনসুলেটরের ক্ষেত্রে দেখি, একটু সোজা করে আঁকি, ঠিক আছে? এটা কন্ডাকশন ব্যান্ড, আচ্ছা এটা এটা ধর ভ্যালেন্স ব্যান্ড, ওকে। এইটাও ফরবিডেন এনার্জি গ্যাপ, ঠিক আছে, সেমি ইনসুলেটরের জন্য। আচ্ছা এটা এটা আমি তাহলে ইনসুলেটর কেটে এটা এই করে দিচ্ছি, সেমি কন্ডাক্টর করে দিচ্ছি, কারণ গ্যাপটা যখন কমেই গেল আমি খেয়াল করিনি ওপরে কি দেখাচ্ছিল। এর ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা, ঠিক আছে, সেটা কত? সেটা মোটামুটি হয় হচ্ছে অ্যাপ্রক্সিমেট 1 ইলেকট্রন ভোল্ট, ওকে, অ্যাপ্রক্সিমেট 1 ইলেকট্রন ভোল্ট। এটা সেমি কন্ডাক্টরের জন্য। এখানে লিখে দিবি এনার্জি গ্যাপ, এই অবধি কোনো সমস্যা নেই। ইনসুলেটরের জন্য কিরকম হবে আমাকে বল। ফরবিডেন গ্যাপটা আরো বেশি হবে। এরকম টাইপের, হ্যাঁ যাতে ওর মধ্যে দিয়ে কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্পই না করতে পারে, তাই তো? এটা মোটামুটি ধর অ্যাপ্রক্সিমেট ওই 1.5 ইলেকট্রন ভোল্ট মতো হয়। এটা 1 ইলেকট্রন ভোল্ট আমি লিখেছি, বা এটাকে এরকম লিখতে পারিস লেস দ্যান 5 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। এই অবধি কোনো সমস্যা নেই। না স্যার। তাহলে ফরবিডেন এনার্জি গ্যাপ মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেখানের গ্যাপটা। এটা বুঝতে পেরেছিস? এটা কোনো সমস্যা নেই। না স্যার। 1.5 ভোল্ট হয়, বা এটা লিখতে পারিস গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 ভোল্ট, ওকে। আচ্ছা এর ক্ষেত্রে এটা 0 ভোল্টই ধরে নে, অ্যাপ্রক্সিমেট 0 ভোল্টই বলেছি, যখন কিছু নেই যখন 0 ভোল্টই ধরে নে। এখানে আমাদের একটা নতুন টার্ম শিখতে হবে,
সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ফার্মি এনার্জি লেভেল হচ্ছে সেই লেভেলটা যেইটাকে ক্রস করে, ঠিক আছে, একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে সেমিকন্ডাক্টর ব্যান্ডে যাওয়ার জন্য ক্যাপাবল হয়। কি বললাম বুঝতে পারলি? ফার্মি এনার্জি লেভেল হচ্ছে সেই এনার্জি লেভেল যার জন্য একটা ইলেকট্রনের টেন্ডেন্সি হয় যে সে ভ্যালেন্স ব্যান্ড ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে যাবে, কিন্তু তার প্যারেন্ট অ্যাটম ছেড়ে মুভ করবে না। স্যার লাস্টে কি বললেন কিন্তু? প্যারেন্ট অ্যাটম মানে ধর এটা একটা সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের আয়ন মানে সোডিয়ামের একটা অ্যাটম, ঠিক আছে। সোডিয়ামের কি হয় 11, তাই তো, মানে 2 8 1, ঠিক। ধর এই একটা ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে গেল, ঠিক আছে, নর্মালি কোনো সমস্যা নেই, কিন্তু এ কখনোই কন্ডাকশন ব্যান্ড ছেড়ে চলে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে না। কন্ডাকশন ব্যান্ড ছেড়ে চলে যাওয়ার টেন্ডেন্সি মানে এর যে প্যারেন্ট অ্যাটম আছে, এর প্যারেন্ট অ্যাটমকে সোডিয়াম, তাই তো, এর প্যারেন্ট অ্যাটমকে কখনো ছেড়ে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে না যতক্ষণ না বাইরে থেকে আমি কোনো এক্সটার্নালি ফোর্স ওর মধ্যে অ্যাপ্লাই করছি, সেটা আইদার ইলেকট্রিক ফিল্ড হোক আইদার ম্যাগনেটিক ফিল্ড হোক। ওকে, ক্লিয়ার একটুখানি কি বললাম? হ্যাঁ সবাই ক্লিয়ার এখানে যে যে যারা আছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দেখ 1 নম্বরে কি দেখা যায়? 1 নম্বরে দেখা যায় এবার এর কিছু পয়েন্ট আমাদের জানতে হবে। আমি যেটা বললাম ওটা একদম ফার্মি এনার্জি লেভেলের বেসিক, ঠিক আছে। ইট রিপ্রেজেন্টস দ্য এনার্জি লেভেল at which there's a 50% probability of finding an electron. কোথায় পাওয়া যাবে? In the conduction band at 0 Kelvin. It represents, প্রথম পয়েন্টে কোনো সমস্যা আছে? না স্যার। It represents the highest energy level that an electron can occupy. Okay, হায়েস্ট এনার্জি লেভেলটা পার করার পরই তো ও ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে না? কি বললাম বুঝতে পারলি? এই জন্য এই হায়েস্ট এনার্জি লেভেলটা সবসময় ডিনোট করে। আচ্ছা, একটা জিনিস, ইনসুলেটরের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো সব পিওর সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইনসুলেটরের ক্ষেত্রে যেটা হয়, বা ইনসুলেটরের ক্ষেত্রে বা যেখানে যে কোনো কিছু আছে, তার সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেই আমি বলি, যখন অসুবিধা নেই। দেখ, ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে কি হয়, এই ফার্মি এনার্জি লেভেলটা লাই করে হচ্ছে নিচের দিকে, ঠিক আছে, এখানে ফার্মি এনার্জি লেভেল। আর কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে লাই করে হচ্ছে তার 1 মিনিট, ভ্যালেন্স ব্যান্ড উপরে নিচে কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে, উল্টো বললাম অ্যাকচুয়ালি।
মাঝখানটা হবে তো, আমি উল্টো বলে ফেললাম। ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে লাই করে হচ্ছে ওপরের দিকটা, ঠিক আছে, আর কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে লাই করে হচ্ছে নিচের দিকটা। এইগুলো হচ্ছে ফার্মি এনার্জি লেভেলের পজিশন। দিস ইজ দ্য ফার্মি এনার্জি লেভেল কন্ডাকশন ব্যান্ডের জন্য, আর এইটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের জন্য, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি পুরো যে ফরবিডেন এনার্জি গ্যাপটা আছে না, এই ব্যান্ড গ্যাপের মিডল জায়গাটায় ও ফার্মি এনার্জি লেভেল ডিনোট করে। মানে কি, এই লেভেলে যাওয়ার পরে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো টেন্ডেন্সি দেখাবে কন্ডাকশন ব্যান্ডে মুভ করার জন্য, কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট এনার্জি চাই এই ফরবিডেন এনার্জি গ্যাপটাকে পার করার জন্য, ঠিক আছে। আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই। কি বললাম বুঝতে পারলি? তাহলে ভ্যালেন্স ব্যান্ডের এইখানে ফার্মি এনার্জি লেভেল আছে, ঠিক আছে। এই গ্যাপটাকে পার করার জন্য যে এনার্জিটা চাই, যার জন্য টেন্ডেন্সি দেখাবে যে ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে যাতে কন্ডাকশন ব্যান্ডে মুভ করে, কিন্তু তাকে ফরবিডেন এনার্জি গ্যাপটা পার করতে হবে। মানে তার মধ্যে মিনিমাম এতটুকু এনার্জি থাকতে হবে সেমিকন্ডাক্টরে, যাতে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে ফরবিডেন এনার্জি গ্যাপ পেরিয়ে। ওকে, আবার ফরবিডেন এনার্জি গ্যাপে যখন কন্ডাকশন ব্যান্ডে মানে ফার্মি এনার্জি গ্যাপে পৌঁছে গেল, ইলেকট্রনগুলো যখন এইখানে চলে এলো, ঠিক আছে, এবার যখন ও প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে বেরোবে, এখানে চলে এলো কিন্তু প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে বেরোনোর টেন্ডেন্সি এখনো দেখায়নি। এবার যখন ও কন্ডাকশন ব্যান্ডে ফার্মি এনার্জি লেভেল পেরিয়ে যাবে, ও এই অ্যাটম থেকে বেরিয়ে যাবে, অ্যাটমের ক্রিস্টাল থেকে বেরিয়ে চলে যাবে, তখন এই নাম হয়ে যাবে ফ্রি ইলেকট্রন। বোঝা গেল? বুঝতে পারলি? আচ্ছা, যখন ফার্মি এনার্জি লেভেলটা ছাড়িয়ে যাবে তখন এটা হয়ে যাবে ফ্রি ইলেকট্রন, তাই তো? যখন কন্ডাকশন ব্যান্ড ছাড়িয়ে যাবে, কন্ডাকশন ব্যান্ডে, হ্যাঁ, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রথম ইলেকট্রনগুলো এখানে লাই করছে, ঠিক আছে। ওকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য ভ্যালেন্স ব্যান্ডে ফার্মি এনার্জি লেভেল বের করতে হবে। তার মধ্যে তখন এনার্জি লেভেলটা বের করার জন্য কি হলো, ওর একটা টেন্ডেন্সি তৈরি হলো যে ফরবিডেন এনার্জি গ্যাপটা পেরিয়ে ও কন্ডাকশন ব্যান্ডে ফার্মি এনার্জি লেভেলে ঢুকবে তার নিচে, ঠিক আছে। তো তার জন্য তাহলে তাকে এই এনার্জি গ্যাপটা বের করতে হবে, ফরবিডেন এনার্জি গ্যাপটা। সেটা বের করার জন্য আমাকে মিনিমাম এত এনার্জি ইলেকট্রন ভোল্ট দিতে হবে। যেই ফরবিডেন এনার্জি গ্যাপ পেরোলো, ও কন্ডাকশন ব্যান্ডে ফার্মি এনার্জি লেভেলে নিচে লাই করতে শুরু করলো, ঠিক আছে। এবার যতক্ষণ আপনি এক্সটার্নাল কোনো ফোর্স বা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করছিস, ততক্ষণ পর্যন্ত এইখানে রইল, কোনো প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে যাওয়ার টেন্ডেন্সি দেখালো না। যেই তুই এক্সটার্নালি কোনো মানে কোনো এফেক্ট দিচ্ছিস, সেটা অপটিক্যাল হোক, মানে ম্যাগনেটিক কোনো রেডিয়েশন হোক, ইলেকট্রিক কোনো এফেক্ট হোক, তখনও কন্ডাকশন ব্যান্ডের ফার্মি এনার্জি লেভেলকে পার করে যাচ্ছে, নিয়ে ইলেকট্রনগুলো ওই প্যারেন্ট অ্যাটমের ক্রিস্টাল ছিল বেরিয়ে যাবে, ঠিক আছে। যেগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্রি ইলেকট্রন। ঠিক আছে। আর কোনো অসুবিধা? কোনো অসুবিধা? না স্যার। এবার যখন আমরা ডোপিং করব, মানে আচ্ছা এই অবধি তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসলে এটা জিনিস রাখ, মনে রাখ যে হোয়েন ডোপিং ইজ ডান, যখন ডোপিং করা হয়ে যাবে, ঠিক আছে, ডোপিং করা হয়ে গেল মানে ও কিন্তু আর পিওর সেমিকন্ডাক্টর নেই। হোয়েন ডোপিং ইজ ডান, দ্য ফার্মি এনার্জি লেভেল shifts to the near of conduction band. কারণ তুই ডোপিং করছিস কেন, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবার জন্য, তাই তো। তাহলে নিশ্চয়ই কারেন্ট ফ্লো করাবার জন্য তোকে নিশ্চয়ই, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, তোকে মানে ফার্মি এনার্জি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে সরিয়ে নিয়ে যেতে হবে যাতে ওর সুবিধা হয়,
ইলেকট্রনগুলো মুভ করতে বা জাম্প করতে, তাই না? কি বললাম বুঝতে পারলি? শিফটিং ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ডস অন দ্য কনসেন্ট্রেশন অফ ডোপ্যান্ট। কনসেন্ট্রেশন অফ ডোপ্যান্টস, ডোপ্যান্টস মানে যাদের দিয়ে ডোপিং করা হয়। It is used to, স্যার স্ক্রিনশটটা বন্ধ হয়ে গেছে কখন থেকে? স্যার এক্ষুনি হলো, মানে এই স্যার আমার কয়েক এখানে সেকেন্ড হয়েছে। চলছে। এখনো আসছে না? আমি একবার বন্ধ করে করছি। দাদা, এটাই প্রবলেম হতে পারে হয়তো। দেখ এবার। হ্যাঁ স্যার এবার এসছে। স্বর্ণেন্দু, তুইও কি কোন কলেজের? স্যার টেকনো। এগুলো ডিপ্লোমা পড়ায় না? হ্যাঁ। হ্যাঁ স্যার। উফ, কত কলেজ বাবা। It is used to determine the electrical conductivity of a semiconductor. Okay. স্যার যখন ডোপিং করা হয়, আপনি বলছেন এই ফার্মি এনার্জি লেভেলটা শিফট করে কন্ডাকশন ব্যান্ডে। ব্যান্ডের দিকে, হ্যাঁ। এই ফার্মি এনার্জি লেভেলটা ব্যালেন্স ব্যান্ডের ফার্মি এনার্জি লেভেলটা শিফট করে কন্ডাকশনের দিকে। হুম। তাহলে কি হবে? ওর জাম্প করতে সুবিধা হবে না? যদি হ্যাঁ, এইটা হ্যাঁ। শিফট পেপার এখানে চলে আসে, তাহলে তখন ওর কি সুবিধা হবে? তখন সুবিধা হবে ফরবিডেন এনার্জি গ্যাপটা কমে গেল, হ্যাঁ, তাহলে জাম্প করতে সুবিধা হবে। বুঝতে পেরেছি। দেখ, ডোপিং করার মানে কিন্তু এইটা নয় যে সবসময় ও প্যারেন্ট অ্যাটমকে ছেড়ে চলে যাওয়ার টেন্ডেন্সি দেখাবে। ওকে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এইটা আমাদের মূল উদ্দেশ্য। তারপর তো সেই ডোপিং কর না কর, হ্যাঁ, সেটা অন্য ব্যাপার। আচ্ছা, এই অবধি কোনো সমস্যা নেই? না। বেশ। আচ্ছা, ফরবিডেন এনার্জি গ্যাপকে ইজি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এটা লেখা হয়নি। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, মানে সিলিকনের ক্ষেত্রে এটা হয় 1.1 ভোল্ট, ওকে? আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা কত হয়? জার্মেনিয়ামের ক্ষেত্রে হয় হচ্ছে 0.72 ইলেকট্রন ভোল্ট। এটা ভোল্ট না, এটা ইলেকট্রন ভোল্ট হবে, সরি। এইটা হচ্ছে কি নর্মাল ফরবিডেন গ্যাপ, মানে ডোপিং ছাড়া, ঠিক আছে? উইদাউট ডোপিং, ওকে? ডোপিং করলে এটা কি হবে? কমার কথা, তাই তো? সিলিকনটা কমে চলে আসে হচ্ছে 0.7 ভোল্টে, আর এক সেকেন্ড, সিলিকনটা 0.7 ভোল্টে, আর জার্মেনিয়ামটা কমে চলে আসে হচ্ছে 0.3 ইলেকট্রন ভোল্টে।
আফটার ডোপিং। ওকে, এই 0.7 না 0.3 হচ্ছে, আমরা এটাকে পরে বলবো নি ভোল্টেজ আর কাটিং ভোল্টেজ। কোনো অসুবিধা? এইটুখানি বুঝতে পারবি লাস্টে যেটা লিখলাম? হ্যাঁ, স্বর্ণেন্দু আরো যে যে আছে, শুভজিৎ, সায়ন, কে কে ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই। এবার তাহলে আমরা যাই হচ্ছে আমাদের, আচ্ছা একটা জিনিস আমাকে বলতো, কারেন্ট ফ্লো করে কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনের দিকে? এটা কিন্তু এখানে খুব দরকার, মানে কোন থেকে, মানে কিরকম থেকে কিরকম টার্মিনাল, পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে পজিটিভ? পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভ। আচ্ছা, আর ইলেকট্রন ফ্লো করে নেগেটিভ টু পজিটিভ। নেগেটিভ টু পজিটিভ। তাহলে কারেন্ট ফ্লোটা অ্যাকচুয়ালি কার ফ্লো ডিরেকশন হলে, ওরে তাই তো? স্যার। আচ্ছা, দেখ, ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর। ওকে, here no doping is done, that means no impurities added। কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার। ক্লাস শেষ হলে একটু দাঁড়াবি সবাই। here number of holes p equal to number of electrons e। ওকে, সরি, এটা n হবে, e বলছি। ওকে, ইন্টিগ্রাল সেমিকন্ডাক্টরে নাম্বার অফ হোলস, নাম্বার অফ ইলেকট্রন। কিন্তু এটা হলে কি কারেন্ট ফ্লো হবে? মানে যদি v1 ইকুয়ালস টু v2 হয়, নাম্বার অফ হোলস মানে কোনো কনসেন্ট্রেশনের কথা বলছি, দুটো টার্মিনালে তার কনসেন্ট্রেশন সেম আছে, তাহলে কারেন্ট ফ্লো হবে না, তাই তো? আচ্ছা, condition for the current flow in the semiconductor কি হতে পারে? নয় n এর কনসেন্ট্রেশন p এর থেকে বেশি হতে হবে, আইদার এইটা হতে হবে, ঠিক? যদি এইটা হয় সেই টাইপ সেমিকন্ডাক্টর আমরা কি বলবো? এন টাইপ সেমিকন্ডাক্টর। কারণ এখানে এনটা বেশি, এনটা বেশি ইন দ্য সেন্স ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি, তাই তো? আর এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি গ্রেটার দেন এন বা এন লেস দেন পি, এখানে পি লেস দেন এন। ওকে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। বুঝেছিস সেটা কি লিখলাম? হ্যাঁ, আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে পেন্টাভ্যালেন্ট অ্যাটম। আর পি টাইপ মানে হচ্ছে ট্রাইভ্যালেন্ট। আমাকে একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটমের নাম বল।
পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে যার ভ্যালেন্স ব্যান্ডে 5টা ইলেকট্রন আছে। আচ্ছা, আর সেমি কার অ্যান্টিমনি অ্যান্টিমনি সিম্বল বল। বল বল অ্যান্টিমনি সিম্বল বলো বাবু। এসডি ঠিক তো? মনে হচ্ছে। বেশ, কত অ্যাটমিক নাম্বার? 51 না? তাই তো হয়, 1 2 3 4 51। হ্যাঁ, এদের ভ্যালেন্স সেলে তাহলে 5টা করে ইলেকট্রন। ভ্যালেন্স সেল কনসিস্ট অফ 5 ইলেকট্রন। ট্রাইভ্যালেন্ট একটা বল। অ্যালুমিনিয়াম হবে না? অ্যালুমিনিয়াম স্যার। গ্যালিয়াম। ওকে, ঠিক। বোরন বোরন। তাহলে এদের কি হচ্ছে? কনসিস্ট অফ কটা ইলেকট্রন? 3, তাই তো? সিলিকনের ওপরে কে আছে রে? কার্বন না? 8 1 6 14, তাই তো? তাই তো নাকি? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপরে ফসফরাস তো 15। কি? ফসফরাস। সিলিকন। তাই তো বলছি, কার্বন, সিলিকন, তারপরে হচ্ছে জার্মেনিয়াম, তারপরে কি আছে তারপরে মানে সিরিজে? 15 তো ফসফরাস। ফসফরাস পেন্টাভ্যালেন্ট তো। বাদ দে। আমরা এখানে সেমিকন্ডাক্টর হিসেবে কি কি ইউজ করবো? সিলিকন আর জার্মেনিয়াম, তাই তো? কার্বন কেন ইউজ করবো না আমাকে একটু বল। Why don't we use carbon? Why not? স্যার কার্বনটাকে তো সেমিকন্ডাক্টর হিসেবে স্যার ফেলাই যায়। হ্যাঁ, তাহলে যায়, কিন্তু ইউজ আমরা করি না কেন? কোনো জায়গায় দেখেছিস কার্বনকে ডোপিং করছে? না স্যার। কি কি দোষ করেছে কার্বন? কি দোষ করেছে? ওর ইচ্ছা হয়নি নাকি ইন্ডিয়া এক্সপেন্সিভ হওয়ার? এক্সপেন্সিভের তাহলে দুটো ভাগ আমরা দেখলাম, একটা কি এন টাইপ আর একটা পি টাইপ, তাই তো? ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, কার্বন কি দোষ করেছে আমাকে একটু বল তাহলে। কি মানে ও কি করলো? ও বললো যে আমি সেমিকন্ডাক্টর হবো না। স্যার আমি ঠিক জানি না, কিন্তু ও চেষ্টা কি কর। কার্বনের কি ওই ফরবিডেন গ্যাপটা অনেক বেশি? দেখ, দুটোতেই হয়ে যাওয়ার কথা না? একটাই হচ্ছে 2, না 4 2 6, তাই তো? এটা ওর মাঝখানে অ্যাটম। দেখ, কার্বনের ক্ষেত্রে একটা সমস্যা কি, যেহেতু ওরা একদম ফার্স্ট সিরিজের, ঠিক আছে, এদের যে অ্যাট্রাকশন ফোর্সটা, ঠিক আছে, এটা তো জাস্ট নিউক্লিয়াসের পরের সেলেই, তাই তো? 4টে, প্রথমটায় 2 আছে, তারপরটায় 4টে আছে, তাই তো? ব্যাপারটা হচ্ছে যে এত কাছাকাছি থাকার জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, তাই তো? এত কাছাকাছি থাকার জন্য সমস্যাটা হয় কি, এখান থেকে একটা ইলেকট্রন বের করতে, ঠিক আছে, যে পরিমাণ আয়োনাইজেশন এনার্জি দরকার, একটা ইলেকট্রনকে এখান থেকে বের করতে আয়োনাইজ করার জন্য যে পরিমাণ এনার্জি দরকার, ঠিক আছে, সেটা ইকোনমিক্যালি অ্যাভেলেবেল নয়। ওকে, বা আরো ভালো করে বলতে পারিস, তাদের
এর যে ল্যাটিস, কার্বনের যে ল্যাটিস স্ট্রাকচার ক্রিস্টালের, সেটা ডিফেক্টিভ হয়ে যাবে, মানে ওর মধ্যে কিছু ডিফেক্ট দেখা দেবে। আমরা কি কি জানি সলিডে কি কি ডিফেক্ট হয়? ফ্রেঙ্কেল ডিফেক্ট হয়, তাই তো? স্কটকি ডিফেক্ট হয়, তাই না? তো তুই যখন জোর করে এর ভ্যালেন্স ব্যান্ড থেকে এর একটা ইলেকট্রনকে তুই যত এনার্জি দিয়ে বের করে নে, ধরে নে আমি ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়ালের কথা বলছি, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড অব্দি মোটামুটি হয়। তাহলে বের করতে, মানে ও নিউক্লিয়াসের থেকে ও অ্যাট্রাকশন ফোর্সটাকে বার করতে যে পরিমাণ এনার্জি দরকার, ঠিক আছে, কম্পেয়ার টু সিলিকন জার্মেনিয়ামের অনেক কম, কম্পেয়ার টু সিলিকন জার্মেনিয়ামের অনেক কম। এটায় দুটো, তাই তো? এটায় চারটে সিলিকনের, 4 2 6 হয়ে গেল। তারপরেরটা কত হবে? সিলিকনের কত বল? 14 তো। 1s2 2s2, তারপরে 2p6, 2b 4 6 10, আর 3s 2 4 2 2 4 6 10 2 12, 1s 2s 2p 3s 3p, তাই তো? আবার 3। তাহলে প্রথমটায় দুটো, তারপরে 4টে 8, তারপরে 8টা। কি হলো? প্রথমটায় দুটো হলো, হ্যাঁ কি হচ্ছে না? তারপরেরটায় চারটে, তাই তো? তারপরে 8টা স্যার সিলিকনের। 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তারপরেরটায় আবার কত? চারটে, তাই তো? হ্যাঁ তাহলে দেখ, এর তো সেকেন্ড থেকে আর এর থার্ড থেকে, প্লাস নাম্বার অফ ইলেকট্রনটাও কম, ঠিক আছে? তাহলে তুই আমাকে একটা কথা বল, এটা বের করা সোজা না নিউক্লিয়াসের সামনে থেকে অ্যাট্রাকশন ফোর্স পেয়ে ইলেকট্রনগুলো? হ্যাঁ কেউ কেউ বলতে পারে, আমরা কি জানি 8টা ইলেকট্রন ভ্যালেন্সে থাকলে সে অক্টেট ফুলফিল করে, তাই তো? তাই তো? হ্যাঁ স্টেবল। 8টার পরে চারটে থাকলে সেটা স্টেবল, তাই তো? হাফ স্টেবল হয়ে আছে, হাফ স্টেবল হয়ে আছে, তাই তো? এখানেও তো হাফ স্টেবল হয়ে আছে। কিন্তু ওই যে এর যে আয়োনাইজেশন এনার্জি একটা ইলেকট্রনকে ভ্যালেন্স সেল থেকে বের করার জন্য কম্পেয়ার টু কার্বনের, জার্মেনিয়াম বা সিলিকনে অনেক কম হয়। আর আফটার ডোপিং এর পর সেটা আরো কমে যায়। সেটা কত আমরা দেখলাম? একটা 0.3, একটা 0.7, তাই তো? যেটা কার্বনে অনেক বেশি। বল কোনো সমস্যা বুঝবে? এটা বুঝতে কোনো সমস্যা হলো? হ্যাঁ এই সায়ন টায়ন সব বুঝেছিস তো? শুভজিৎ, স্বর্ণেন্দু? হ্যাঁ স্যার। স্যার। সেমিকন্ডাক্টরের যে ল্যাটিস হয়, ল্যাটিস মানে ক্রিস্টাল, সলিড ক্রিস্টালটার কথা বলছি, ঠিক আছে? সেখানে কোভ্যালেন্ট বন্ড থাকে। ল্যাটিস, আচ্ছা ঠিক আছে, সেখানে থাকে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, ঠিক? হুম। এবার আমরা একটু এন টাইপ আর পি টাইপ, আচ্ছা আগে আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর একটু যাই, মানে যা স্ট্রাকচারটা আর ল্যাটিস স্ট্রাকচারটা একটু দেখবো।
এগুলো সব সিলিকন, তাই তো? ইন্টেন্সিভ বলেছে যখন, আচ্ছা এটা দেওয়া হয়নি, সব সিলিকন। ওকে ওকে, কোনো সমস্যা নেই। দেখ, সিলিকনের লাস্ট সেলে কতগুলো করে ইলেকট্রন আছে? 4টে করে, তাই তো? বা এটা দিয়ে বেশি বেটার হয় আমার মনে হয়, তাহলে সুবিধা বুঝবে এরকম দেওয়ার থেকে। আমি এখানে একটা করেই দেখাই, এটা এখানে তো বন্ডিংটা দেখানো যাচ্ছে না। একটা সবগুলো ফুলফিল হয়েছে পরপর, এখানে একটা করে আমি দেখাচ্ছি। ওকে দেখ, এই যে একটা সিলিকন অ্যাটম, ওকে তারা ল্যাপটপে চার্জ ব্যাপার কমে যাচ্ছে। এই যে একটা সিলিকন অ্যাটম আছে, ওকে দেখ এখানে দুটো সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করে রয়েছে, এখানে এই সিলিকন অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড করে রয়েছে। ওকে, এবার তুই আমাকে একটা কথা বল, এই বন্ডগুলো তো কোভ্যালেন্ট বন্ড, তাই তো? হ্যাঁ। আচ্ছা বেশ, এইগুলো ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো সিঙ্গেল সিঙ্গেল হয়ে আছে, তবে এবার তো স্টেবল হয়ে আছে, এত স্টেবল নয়। আচ্ছা এইটা একটা জিনিস, এটা এখান থেকে, হ্যাঁ ঠিক আছে, এটা হোল। আচ্ছা এটা হচ্ছে ভ্যালেন্স হোল। তাহলে ধর এইখানে তো আরো ইনফিনিটি আছে, তাই তো? এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, একটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করতে এদিকে আরো ইনফিনিটি আছে, নাম্বার অফ অ্যাটম। ওকে নে, এর যে ওপরের যে ল্যাটিসটা ছিল, ঠিক আছে, এর সঙ্গে বন্ডিং হবার আগে ও সেখান থেকে যখন ছেড়ে এসছে, তাহলে এইখানে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। কথার কথা, আর ও যখন ওপরে কারো বন্ডিং এর সঙ্গে ছিল, ওপরে কোনো অ্যাটমে মানে হ্যাঁ অ্যাটমের সঙ্গে বন্ডিং ছিল, মানে এখানে তো আরেকটা ইলেকট্রন মাইনাস থাকার কথা, যদি ওপরে আরো কিছু থাকতো। নিশ্চয়ই নেই, তাই তো? তাহলে যখন ও এই পেয়ারটা ছেড়ে চলে গেছে, তাহলে এখানে একটা ল্যাক অফ ইলেকট্রন তৈরি হয়েছে, ঠিক? মানে এই দুটো ইলেকট্রন দিয়ে তো স্টেবল করে রয়েছে, একটা এ ডোনেট করেছে, একটা এ ডোনেট করেছে, ঠিক তো? এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এ ডোনেট করেছে, একটা ইলেকট্রন এ ডোনেট করেছে, নিয়ে ওরা বন্ড তৈরি করেছে। একটা বন্ডিং এ দুদিকের উপর ইলেকট্রন থাকে, তাই তো? একটা বন্ড মানে কি ইলেকট্রন পেয়ার। তাহলে যেই ও ওপরের বন্ডিংটা ভেঙেছে, তাহলে ওর এখানে একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি তৈরি হয়ে গেছে, তাহলে ওর এই বন্ডটা স্টেবল নয়। বন্ড যদি স্টেবল হয় ও কিন্তু রিয়াকশানে পার্টিসিপেট করবে না, ঠিক আছে? অ্যাটম যদি স্টেবল হয়, অ্যাটমের বন্ড যদি স্টেবল হয়, ও কিন্তু কোনো রকম রিয়াকশানে পার্টিসিপেট করবে না, কোনো রকম ফিজিক্যাল রিয়াকশান হোক, কেমিক্যাল রিয়াকশান হোক, ও কোনো রকম কেমিক্যাল রিয়াকশানে পার্টিসিপেট করবে না। বন্ড যখনই আনস্টেবল হয়ে যাবে, ও হাইলি আয়োনাইজ স্টেটে চলে যাবে, ঠিক আছে? ও যখন আনস্টেবল এবং আয়োনাইজ ফর্মে চলে এলো, যেই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন আমি নিয়ে নিলাম, ও যখন আয়োনাইজ হয়ে গেল না সোডিয়াম প্লাস হিসাবে, ঠিক না? সিএল থেকে যখন ও একটা ইলেকট্রন হয় এখানে চলে এলো, তো 7টা ছিল, ও এনএ প্লাস একটা দিয়ে ওর 4টেতে স্টেবল হলো, আর এখানে ক্লোরিনের লাস্টে একটা ইলেকট্রন নিয়ে ও 8টা স্টেবল হয়ে গেল, তাই তো? কিন্তু ওর তো চার্জটা নেগেটিভ হয়ে গেল, ঠিক তো? ও একটা ইলেকট্রন নিয়ে ওপরে চার্জটা নেগেটিভ হয়ে গেছে, দুজনে যখন একসঙ্গে আসছে তখন ওটা কোভ্যালেন্ট বন্ড করে, এনএসএল কোভ্যালেন্ট নয় যদিও, এটা আয়নিক বন্ড করে, ঠিক আছে? সেটা স্টেবল হয়ে যাচ্ছে। তাই মানে কি, স্টেবল হওয়ার সঙ্গে সঙ্গে যখন ও একটা করে ইলেকট্রন ছাড়ছে স্টেবল হওয়ার আগে ফর্ম পর্যন্ত, তখন তো হাইলি আয়োনাইজ।
আয়োনাইজ হবার জন্যই তো ওর টেন্ডেন্সি আছে যে আমি অন্য কোনো অ্যাটমের সঙ্গে গিয়ে জুড়ে যাব। এখানে আয়ন ছেড়েছে বলে আমি আয়নিক বন্ড করবো, যদি কোনো ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, মানে যে দুটো ইলেকট্রন ডোনেট করে করার কথা, এখানে সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, এই ইলেকট্রনটা ছাড়ছে, ইলেকট্রনটা ধরছে, তাই তো, ওয়ান টাইম পার্টিসিপেশন। কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হয়, দুজনেই ইলেকট্রন ডোনেট করছে, ঠিক না? তাহলে দুজনেই ইলেকট্রন ডোনেট করার সঙ্গে সঙ্গে করার কথা ধর, দুজনেই ধর ইলেকট্রন ডোনেট করলো, আমাকে বল কোভ্যালেন্ট বন্ড আছে এমন একটা কম্পাউন্ডের নাম বল। কোভ্যালেন্ট বন্ড আছে আমাকে এমন একটা কম্পাউন্ডের নাম বল। ওয়াটার। সিলভার ক্লোরাইড। ও অনেক অত কিছু না, নর্মাল ওয়াটার, ঠিক আছে। এখানে যে আমি অ্যারোটা দিলাম, এইটা কি বোঝায়, এটা কি বন্ডিং, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং নয়, এটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। ওকে, যাই হোক, নর্মালি যদি এটাকে কোভ্যালেন্ট বন্ডই ধরে নিই, তাহলে এখানে অক্সিজেন ডোনেট করছে, তাই তো, একটা ইলেকট্রন, হাইড্রোজেন ডোনেট করছে একটা ইলেকট্রন, নিয়ে দুটোর মধ্যে পেয়ার হচ্ছে। এখানেও অক্সিজেন একটা ইলেকট্রন ডোনেট করছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ডোনেট করছে, দুটোর মধ্যে পেয়ার আছে, হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, তাই তো, ঠিক কি না? এবার এখানে সেটা আয়োনাইজ হচ্ছে, মানে মানে আয়ন হিসাবে যাচ্ছে বলে, এবার যখন একটা করে ডোনেট করছে, ঠিক আছে, তাহলে যখন হাইড্রোজেন ওকে ডোনেট করলো করার কথা, তাহলে অক্সিজেন তখন ও নেগেটিভ হয়ে গেল, ঠিক তো। হ্যাঁ, আবার যখন এই হাইড্রোজেনকে ডোনেট করলো তখন আবার অক্সিজেন 2 নেগেটিভ হয়ে গেল, এক্সেসিভলি আমি যদি ধরি, ঠিক আছে, কিন্তু সেখানে চার্জের জায়গায় আমরা দেখাচ্ছি অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় না। এই হাইড্রোজেনের থেকে শুধুমাত্র একটা ইলেকট্রন নিয়ে কোভ্যালেন্ট বন্ড করছে, কিন্তু এইখানে কি করছে, হাইড্রোজেন কোনো ইলেকট্রন অক্সিজেনকে ডোনেট করে না, অক্সিজেনই দুটো ইলেকট্রন ডোনেট করছে, নিয়ে হাইড্রোজেনের সঙ্গে বন্ডিং তৈরি করছে। দিস ইজ দ্য কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, যেখানে কোনো রকম বন্ডিং শেয়ার হয় না, মানে দুজন বন্ড শেয়ার করে না, একজনই বন্ড শেয়ার ইলেকট্রন ডোনেট করে, নিয়ে দুজন সেটাকে শেয়ার করে। ওকে, কোভ্যালেন্ট বন্ডে অনেকটা সেরকম, ওখানে একজন শেয়ার করছে কোঅর্ডিনেট কোভ্যালেন্টে, এখানে দুজন শেয়ার করছে। এবার ভাবে একজন শেয়ার করতে করতে যদি এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে চলে যায়, এখানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন হলো, তাহলে এই বন্ডিংটা আনস্টেবল হয়ে গেল, ও ভেঙে চলে যাবে, ঠিক তো। ওকে, আর এক্সট্রিমসের ক্ষেত্রে কি হয় আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি, পরেরটা আমি এঁকে দেখাবো কি হলো। এক্সট্রিমসের ক্ষেত্রে কি হয়, এক্সট্রিমসের ক্ষেত্রে যেটা হয়, যদি আমি এন টাইপ ধরি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কখন কথা ধর, এখানে আমি ফসফরাস দিয়েছি, তাই তো, ওকে, এটা ডোনেট করেছে, ফসফরাসের বাইরের কক্ষে ইলেকট্রন কটা, 5টা, তাই তো, ঠিক তো নাকি? যেই ফসফরাসের সঙ্গে ডোপিং করলো, এখানে একটা ইলেকট্রন এক্সেস পড়ে আছে না ফসফরাসের, সিলিকনের সঙ্গে ডোপিং হওয়ার পরে, বুঝছিস কি বলছি? স্যার আরেকবার এটা বলবেন? ধর এখানে সিলিকন আছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য এখানে সিলিকন আছে, ও ফসফরাসের সঙ্গে ডোপিং করেছে, ফসফরাসের বাইরের কক্ষে ইলেকট্রন কটা, 5খানা, হ্যাঁ, তাই তো, 4টে তো বন্ড করে ফেলেছে, আর একটা এক্সেস ইলেকট্রন আছে, এইটাই তখন ডোনার ইলেকট্রন, এই আবার অন্য একটা সিলিকনের ঘাড়ে গিয়ে বসবে, এখানে যখন একটা সিলিকনের সঙ্গে আবার বন্ডিং করবে, ঠিক আছে, ও এইখানে আবার ডেফিসিয়েন্সিটা পূরণ করে দেবে, ও এখানে চলে আসবে, যেই এখানে সিলিকনের সঙ্গে চলে এলো, আবার এই সিলিকনও একটা ফসফরাসের সঙ্গে বন্ড করে আছে, ঠিক আছে, আবার এখান থেকে একটা ফ্রি ইলেকট্রন বেরিয়ে গেল, এই যে ফ্রি ইলেকট্রনটা ডোনেট করছে, ঠিক আছে, এই ফ্রি ইলেকট্রনটাই প্রত্যেকটা জায়গায় গিয়ে একবার করে বসছে, নিয়ে
যখনই ইলেকট্রনের ফ্লো শুরু হচ্ছে পুরো সেমিকন্ডাক্টর ল্যাটিসের মধ্যে আমার কারেন্ট ফ্লো শুরু করছে। ওই একটাই এক্সেস এন টাইপ ইলেকট্রন, যখন হাজারো ফসফরাস আছে অ্যাট এ টাইম, হাজারো ফসফরাসের এন টাইপ ইলেকট্রন একটা করে ফ্রি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, নিয়ে ও কারেন্ট ফ্লো শুরু করছে এন টাইপ ক্রিস্টালের মধ্যে। ঠিক আছে? আর যদি হ্যাঁ। আমি এটা বুঝতে পারলি স্বর্ণেন্দু ও বাকিরা, সায়ন, হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো অসুবিধা এখানে? এটা লোকে বেসিক্যালি ভালো করে বোঝাতেও পারে না, আমার খুব বিরক্তি লাগে। দেখ, বোরনের কটা বাইরের কক্ষে? 3টে, তাই তো? ট্রাইভ্যালেন্ট। বোরনের ট্রাইভ্যালেন্ট, তাই তো? দেখ, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, এখানে একটা দিয়েছে, ও এই অরবিট ফাঁকা রয়ে গেল, তাই তো? এই অরবিট তো ফাঁকা রয়ে গেছে। যেই এই অরবিট ফাঁকা রয়ে গেল, এবার ওকে তো স্টেবল হতে হবে। ওকে পুরো ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচারের মধ্যে থাকার জন্য তো ওকে স্টেবল হতে হবে, কারণ একটা ল্যাটিসের চার্জ কিন্তু 0, ঠিক আছে? একটা ক্রিস্টাল ল্যাটিসের নেট চার্জ দেখি, নেট চার্জ কিন্তু 0, ওকে, নিউট্রালও। তাহলে যেই এখানে একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হয়ে গেল, ও চাইলে আবার কোনো পাশে সিলিকন বা বোরন অ্যাটম থেকে, তো এইখান থেকে এই হোলটা ও নিয়ে নিল, নিয়ে এখানে ডেফিসিয়েন্সিটা তৈরি করে মানে ক্লিয়ার করে মানে নিয়ে নিল। একটা হোল জেনারেট যেহেতু হয়েছে, এখানে অন্য একটা অ্যাটম থেকে ও এখানে এইচ মাইনাসটা নিয়ে এইচ প্লাসটা নিয়ে নিল, নিয়ে আবার সেখানে একটা ডেফিসিয়েন্সি তৈরি হলো, ঠিক আছে? আবার এখানে কোনো আছে, সেখান থেকেও নিয়েও নিজের অক্টেট ফুলফিল করলো, আবার সেখানে একটা ডেফিসিয়েন্সি তৈরি হলো। তাহলে আগেরটায় কি করছি, একটা এক্সেস ইলেকট্রন আছে বলে ও ডোনার অ্যাটম হিসাবে পুরো ক্রিস্টালের মধ্যে ঘুরছে, নিয়ে কারেন্ট ফ্লো করাচ্ছে। এখানে হোলের ডেফিসিয়েন্সি আছে, মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে বলে ইলেকট্রন এক্সেস ছিল, এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে বলে একটা করে হোলও প্রত্যেকটা বোরন বা সিলিকন অ্যাটম থেকে নিচ্ছে, নিয়ে ও নিজের মধ্যে কারেন্ট ফ্লো করাচ্ছে। এই এইচটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টার অ্যাটম। এখানে ইলেকট্রন যেটা বা আমাদের যেটা ল্যাক অফ ইলেকট্রন, এটা হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাটম বা অ্যাকসেপ্টার, আচ্ছা অ্যাকসেপ্টার অ্যাটম দিয়ে দিই, ওকে? কোনো সমস্যা বুঝবে? এরকম করে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরে আমার কারেন্ট ফ্লো হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হোলের ব্যাপারটা ঠিকভাবে একটু বুঝলাম না। বোরনের দেখ, হ্যাঁ, এখানে 3টেও ফুলফিল করে নিয়েছে, এইখানে যদি একটা সিলিকনের সঙ্গে জয়েন করে, তাহলে এখানে কোনো ও সিলিকনের সঙ্গে জয়েন করেছে, ঠিক আছে? কিন্তু ওর তো এখানে সিলিকন তো একটা অ্যাটম দিয়ে দিয়েছে, সিলিকন নিজের একটা অ্যাটম দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ। কিন্তু বোরন তো স্টেবল নয়, ও তো এখনো স্টেবল হয়নি, ওর অক্টেট ফুলফিল হয়নি। ও হ্যাঁ, মানে অক্টেট ফুলফিল এখানে তো হাফ স্টেবল হতে হবে, 1 2 3 4 5 6 7 8 করে, ওপর অক্টেট ফুলফিল হয়নি, ওপর একটা এখনো ইলেকট্রন, আর বোরন তো কোনো ইলেকট্রন ডোনেট করতেই পারবে না, ওর অলরেডি 3টে ডোনেট করা হয়ে গেছে। তখনও কি করবে, আবার পাশের এক্সেসিভ কোনো বোরন অ্যাটম থেকে, ঠিক আছে, ও চাইবে কি এখানে এই যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সিটা হলো, মানে একটা হোল নেই এখানে, ঠিক আছে, ও চাইবে অন্য কোনো সিলিকন বা বোরন অ্যাটম থেকে এখানে নিয়ে এসে ও নিজে স্টেবল হয়ে যেতে। আগেরটায় ছেড়ে দিচ্ছে ফসফরাস, ও ফ্রি ইলেকট্রনের জন্য এক্সেস হয়ে গেছে বলে এখানে বোরন নিচের দিকে টেনে নিচ্ছে, ওই জন্য এটা হচ্ছে অ্যাকসেপ্টার অ্যাটম। এবার কেন অ্যাকসেপ্টার অ্যাটম? ও নিজের দিকে টানছে অ্যাট্রাকশনের মতো, আর এ ডোনেট করে দিচ্ছে এক্সেস হয়ে গেছে বলে। তো এরকম করে যদি ভাবে অ্যাট এ টাইম 1000টা বোরন টানতে থাকে, প্রত্যেকটা তার করসপন্ডিং বা তার পাশের যে বোরনগুলো আছে সেখান সেই বোরন অ্যাটম থেকে যদি প্রত্যেকটা বোরন অ্যাটম টানতে থাকে একটা করে হোল, তাহলে সেখানে কারেন্ট ফ্লো শুরু হবে না? তাহলে এই দিক থেকে আসছে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে একটা সিকোয়েন্সিয়ালিও কারেন্ট ফ্লো শুরু করবে, ঠিক আছে? বুঝতে পেরেছি। কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো হয় না, পি টাইপ সেমিকন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো হয় সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে খুব লেস স্টেবল, মানে স্টেবল নয়, আর এর ভেলোসিটিও কম। এর যে ইলেকট্রন ফ্লো হয় না,
পি টাইপে তো ইলেকট্রন নেই অ্যাকচুয়ালি, তো ও কি ডিনোট করছে, ও তো হোলগুলোকে টানছে, ল্যাক অফ ইলেকট্রনের জন্য হোলগুলোকে টানছে। তুই আমাকে বল কোনটা বেশি স্টেবল? তোর কাছে একটা জিনিস আছে তুই সেটা দিয়ে দিলি, মানে কি তোর কাছে এক্সট্রা জিনিস আছে, তোর কাছে ফুলফিলমেন্ট হয়ে গেছে, এক্সট্রা একটা আছে তুই ছেড়ে দিচ্ছিস, আর তোর কাছে নেই তুই লোকের থেকে জোর করে টেনে হিসবে নিয়ে নিজে নিচ্ছিস, নিয়ে স্টেবল হওয়ার চেষ্টা করছিস, কোনটায় লাভ বেশি? ফার্স্ট এটা। ফার্স্ট এডটা। আর তোর কাছে এক্সেস আছে তুই এটা ছেড়ে দিচ্ছিস। তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রনের যে ভেলোসিটি বা মোবিলিটি যেটা আমরা বলি, মানে সচলতা, সেটা পি টাইপ সেমিকন্ডাক্টরে যে কারেন্ট ফ্লো হবে তার থেকে এন টাইপ সেমিকন্ডাক্টরের কারেন্ট ফ্লো ভালো, ঠিক আছে, বেটার, অনেক বেশি বেটার। সেই জন্য ইন ফিউচারে আমরা যত রকমের ডিভাইস পড়বো, ঠিক আছে, বিজেটি, মসফেট, ফেট, ইউজেটি, আরও পরে সে মানে যত হায়ার লেভেলে যাবে, ঠিক আছে, পাওয়ার সেমিকন্ডাক্টর, পাওয়ার ডায়োড, পাওয়ার ট্রানজিস্টার, পাওয়ার মসফেট, আমরা সব সময় এন টাইপ চ্যানেল ইউজ করবো, এন চ্যানেল ইউজ করবো, ঠিক আছে। পি টাইপের ক্ষেত্রে আমরা যাবো না, কারণ ওখানে হোল মেজরিটি এরিয়া হওয়ার জন্য কারেন্ট ফ্লো লিমিটেশন খুব কম, মানে চার্জ এরিয়া খুব কম হয়। আর এন টাইপে কি আমার এখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে অ্যাকচুয়ালি, ওখানে তো হোলের ফ্লো হচ্ছে, তো কারেন্টটা কম, এখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে না, এক্সেসিভ ইলেকট্রন, এখানে পরিমাণটা কম, এখানে পরিমাণটা বেশি, কারেন্ট ফ্লোটাও বেশি, বুঝতে পারলি? বুঝতে পেরেছি। বাকিদের বল, বাকিদের কোনো ঠিক আছে। অসুবিধা? দিস ইজ দ্য বেসিক্স অফ সেমিকন্ডাক্টর। পরের দিন আমরা ডায়োড শুরু করবো, পিএন জাংশন ডায়োড, ওকে? আমার না অ্যাকচুয়ালি অ্যানালগ পড়ানোর কথা ছিল না, তবে অ্যানালগ পড়ানোর কথা ছিল প্রীতম স্যারের, ঠিক আছে। আমি অলরেডি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের থার্ড ইয়ারে সব সাবজেক্ট ডিল করছি, আমার কাছে আর সময় নেই, পিটেকেও পুরোটা ডিল করতে হচ্ছে, আর ইনস্ট্রুমেন্টেশন নতুন অ্যাড করে দিয়েছে, আর কিছু করার নেই। কি কি পড়ানো হলো একটু বলতো? বেসিক্স অফ সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক, তাই তো? এবং করে হেডিংটা লিখে দিলে তাহলে সুবিধা, আমি যে পরে লেকচারটা দেখবে তার জন্য সুবিধা। In and P type, energy band diagram, আর কিছু হয়েছে? বেশ, এটাকে কপি করে নিই। ইআই, তাই তো? অ্যানালগ ইলেকট্রনিক্স।